হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম শোনা কথায়, তোমাদের সবাইকে সুস্বাগতম। আর তোমরা সবাই কমেন্টে জিজ্ঞেস করেছিলে যে কালকের পরে আমি কেমন আছি। চিন্তা করার কোনো বিষয় নেই, আমি ভালো আছি। তাহলে চলো আজকের ঘটনাটা তোমাদের সাথে শুরু করি। আমাদের বোন ঘটনাটা পাঠায় হচ্ছে কাছড়াপাড়া থেকে। হ্যাঁ, উত্তর 24 পরগনার কাছড়াপাড়া থেকে ঘটনাটা আসে। বোনের নাম হচ্ছে তুলসী দাস। বোন বলে, দুই ভাই আমরা ছোট থেকেই পুজো পার্বণ নিয়ে আমাদের জগৎ। আমরা পুজো পার্বণের বাইরে কিছু ভাবতেই পারি না। আমাদের বাড়িতে 4 টাইম পুজো করা হয়, ভোরবেলা একদম সকালে, তারপর আবার দুপুরবেলা, আবার বিকেলবেলা জমক করে বিকেলবেলা সন্ধ্যা আরতি। এমনকি আশেপাশের এলাকার অনেকেই আমাদের বাড়িতে আসে পুজো দেখতে। আর আমাদের রাতের বেলাও পুজো করা হয় শোয়ার আগে। আচ্ছা, এবার তুলসী বলে, দিদিভাই ঘটনাটা ঘটে হচ্ছে আমার দিদির বিয়ের পর। তুলসীর দিদির বিয়ে হয় 2002 সালে। তুলসী বলছে, দিদিভাই আমার দিদির বিয়ে হয় একটা মানে একান্নবর্তী পরিবারে, সবাই একসঙ্গে থাকে। যেখানে দিদির শ্বশুরবাড়ির আমি এখানে পরিচয়টা গোপন রাখবো। দিদিরা বিয়ের পর জামাইবাবু একটি ফ্ল্যাট কেনে কলকাতায়, মধ্য কলকাতায়। সেই ফ্ল্যাটে যেহেতুনিক জামাইবাবুর কলকাতাতেই কাজটা ছিল, বেসিক্যালি প্রত্যেক দিন অফিস থেকে বাড়ি ফেরা আসা যাওয়ার খুবই অসুবিধা হতো, যার কারণে কলকাতায় একটা ছোট্ট ফ্ল্যাট জামাইবাবু দিদির বিয়ের 2 বছরের মাথায় নতুন ফ্ল্যাটটা নেয়। তুলসী জানায়, দিদিভাই বহুবার দিদির ওই নতুন ফ্ল্যাটে গেছিও। শুধু আজকে যে অভিজ্ঞতাটা বলবো সেটা শুধু আমার দিদি একা ফেস করেনি, সাথে আমি, আমার মা, এমনকি জামাইবাবু, আমরা সবাই জিনিসটা ফেস করি। কিছু পারিবারিক কারণের জন্য জামাইবাবু আরও দিদিকে নিয়ে কলকাতায় ফ্ল্যাটটা নিয়ে সরে যায়। কারণ একান্নবর্তী পরিবারের সবাই সব চোখে সবাইকে দেখতো না। দিদির বিয়ের পরেই একটা নতুন করে অশান্তির সৃষ্টি হয় নানা রকমভাবে। জামাইবাবু যেহেতুনিক বাড়ির এক ছেলে, খুব ভালো একটি জায়গায় জামাইবাবু চাকরি করেন, তো বাড়িতে টাকা পয়সা দেওয়ার পরেও নানা রকমভাবে নতুন আবদার বাড়তে থাকে, যেখানে জামাইবাবু নিজে মনে করেন যেখানে আমার বউকে নিয়ে থাকাটা আমার সিকিওর না। উনি দিদিকে নিয়ে সরে যান। তখনও দিদির কোনো সন্তান ছিল না। আচ্ছা, আমাদের তুলসী বলে, দিদিভাই যেখানে ফ্ল্যাটটা নেয় মধ্য কলকাতার, যখন ফ্ল্যাটটা নতুন তৈরি হয়, চারপাশে ফাঁকা মাঠ ছিল, অনেক দূরে একটা গোয়াল ঘর ছিল, আর আশেপাশে লোকালিটির মধ্যে কোনো কিছুই ছিল না। আর চারপাশটা পুরো ফাঁকা। যদি তুমি 4 তলায় ওঠো, দিদির যেতুনি ফ্ল্যাটটা ছিল 4 তলায় রুমটা, ওখান থেকে চারপাশে শুধু তুমি দেখবে সবুজে সবুজ। কলকাতার মতো জায়গায় এরকম জায়গা মানে বুঝতে পারছো, তখন নতুন সবে ফ্ল্যাটটা বুকিং করা হয়েছে। জামাইবাবুরা ওই ফ্ল্যাটে ফার্স্ট টাইম, প্রথম জামাইবাবুরাই ঢোকে সেই রুমে। আমরাও যাই। তুলসী বলে, দিদিভাই এত শখ করে একটা নতুন মানে সবে তৈরি হয়েছে, তখনও পর্যন্ত বুকিং চলছে, সবগুলো ফ্ল্যাটের রুম তখন বুকিংও হয়নি। যেহেতুনিক জামাইবাবু খুব তাড়াতাড়ি করে বলে প্রমোটার খুব তাড়াতাড়ি করে মানে যেই ফ্ল্যাটটা জামাইবাবুরা নেন 4 তলায় সেইটা কমপ্লিট করে দেয়। তখনও পর্যন্ত কাজ চলছে কিছু রুমে। বলছে, আমরা যখন গৃহপ্রবেশ করে ঢুকলাম প্রথম দিন রাত থেকেই শুরু হয় একটা অদ্ভুত রকম আওয়াজ। সেটা হচ্ছে, বলছে রাতের বেলা ঠিক যখন 12টা 12:30 বাজে, তখন মনে হচ্ছে পাশের রুম থেকে কোনো ছোট্ট একদম মানে 0 ডে, ঠিক আছে, একদম ছোট্ট বাচ্চার যেরকম কান্নার শব্দ শোনা যায় রাত্রেবেলা, খুব জোরে চিৎকার করে একটা ছোট্ট বাচ্চার শিশুর মানে কান্নার শব্দ পাওয়া যাচ্ছে। তো দিদি বলছে যে এত ছোট বাচ্চা এই রাতের বেলা কাঁদছে, কার কি জানি কোন ফ্ল্যাটের রুমে কাঁদছে।
তখন জামাইবাবু বলে যে তুমি শুয়ে পড়ো, যে যেখানে কাঁদছে কাঁদুক, তার মা আছে বাবা আছে তারা দেখবে, তুমি শুয়ে পড়ো, তো চিন্তা করতে হবে না। এবার তুলসী বলছে দিদি ভাই ওই সময় আমি কিন্তু দিদির ফ্ল্যাটে রীতিমতো উপস্থিত। প্রায় কান্নাটা খুব জোরে হতে হতে একটা সময় গিয়ে আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। আমরা সব কিছু কিন্তু স্বাভাবিকভাবে জিনিসটা নিই, কারণ প্রথম আমরা ফ্ল্যাটে ঢুকেছি, সেদিনই গৃহপ্রবেশ করে, আর একদম নতুন জায়গা, তখনও পর্যন্ত জানি না কে কোথায় আছে, কোন ফ্ল্যাটে মানে লোকজন আছে, পরিবার আমরা জানি না। পরের দিন সকালবেলা আমার দিদি জামাইবাবুকে যখন চা করে দেন তখন বলেন যে রাতের কথা, যে কালকে রাতে এরকম বাচ্চার কান্নার শব্দ হচ্ছিল, পোতাদি হচ্ছিল, বলো তো এরকম বাচ্চা রাতের বেলা কাঁদছে, খুব মানে বুকে লাগছিল, একটা বাচ্চা মনে হচ্ছে যেন পাশের রুম থেকেই কান্নাকাটি করছে। জামাইবাবু তখন বলল ঠিক আছে আমি তো বেরোচ্ছি, বাজারে যাব, আমাকে তুমি গাড়ির চাবিটা দাও, আমি নিয়ে যাব, যখন নিচে তো কেয়ারটেকার আছে আমি তাকে জিজ্ঞেস করছি যে আমাদের ফ্ল্যাটে এরকম ছোট বাচ্চা কার রুমে আছে, কারণ এত কান্নাকাটি যদি রাতের বেলা হয়, রাত 12টা দিয়ে এরকম রাত্রে কাঁদলে সত্যি কথা বলতে ঘুম হয় না, একটা বাচ্চা এরকম আত্মনাদ করে কাঁদবে, কে বলো না পাশাপাশি শান্তিতে শুতে পারে। তো দিদি গাড়ির চাবিটা দিল জামাইবাবুকে, জামাইবাবু চাবি নিয়ে গাড়ির বাজারের দিকে রওনা দেয়। জামাইবাবু ঘন্টা দেড়েক পর ফিরে আসে দু হাতে ব্যাগ ভর্তি বাজার করে, কারণ প্রথম ফ্ল্যাটে প্রথম সংসার, ভালো মন্দ রান্না হবে এটাই কাম্য। তো আমাদের তুলসী বলে দিদি ভাই এত ভালো পরিবেশ, এত সুন্দর লাগছে, ব্যালকনিতে দাঁড়িয়ে থাকলে পারে বাইরের মনোরম পরিবেশ, চারিদিকে সবুজ সবুজ আর এত ফাঁকা নিলিবিলি, আর দিদির যে ফ্ল্যাটটা এত সুন্দর করে গোছানো, এত সুন্দর করে দেয়ালগুলো কালার করা, মানে সেটা তুলনা মানে সেটা ধারণার বাইরে। আমার তো বেশ ভালো লাগছে। তো জামাইবাবু দেখলাম মুখটা একটু ভার, জামাইবাবু আসতে দিদি ব্যাগগুলো হাত থেকে নিয়েই জামাইবাবুকে বলল কি হলো তোমার মুখটা এরকম ভার ভার লাগছে কেন? তখন জামাইবাবু বলল আগে তাড়াতাড়ি আমাকে এক গ্লাস জল খাওয়াও তো। তা আমি তখন বললাম যে দিদি তুই বাজারটা নিয়ে যা, রান্নাঘরে রাখ, আমি জামাইবাবুকে জল দিচ্ছি। আমি ফ্রিজ থেকে জল বের করে জামাইবাবুকে দিলাম। জামাইবাবু ঘটঘট করে জলটা খাবার পর মানে কি বলবো, মানুষ যেরকম ধরো গরমে খুব যদি তৃষ্ণার্ত অবস্থায় বাড়ি ফিরে যেরকমভাবে জল খাবার পর একটা নিঃশ্বাস ত্যাগ করে, ঠিক জামাইবাবু ওরকম করে রিল্যাক্স করলো। আমি সামনে দাঁড়িয়ে রয়েছি, আমাকে বলল তুলসী দিদিকে একটু ডাকো। আমি দিদিকে ছুটতে গিয়ে বললাম দিদি তোকে জামাইবাবু ডাকছে। দিদি বলল আসছি। আসার পর জামাইবাবু বলে এখানে বসো, তোমার সাথে কিছু কথা আছে। তো দিদি অদ্ভুতভাবে একটা রিয়াক্ট করলো যে এখনই বলতে হবে, রান্নাটা সেরে নি, কারণ মা বাবা আসারও কথা ছিল। তুলসী বলছে জামাইবাবু বলল রান্নাটা নয় তুমি 10 মিনিট পর করবে, তোমাকে কিছু কথা জানানোর আছে, আগে সেই কথাটা তুমি শুনে নাও। তখন দিদি বলল ঠিক আছে বলো কি বলবে, পরেই নয় আমি রান্না করব। তখন জামাইবাবু বলল দেখো খুব অদ্ভুতভাবে আমারও জিনিসটা চমকে ওঠার মতনই বিষয়, সেটা হচ্ছে এই ফ্ল্যাটে তুমি আমি তুলসী ছাড়া কালকে রাতে মানে কালকে সারাদিনই যা বাড়িতে আমার কলিগরা আসে এরা ছাড়া এই ফ্ল্যাটে কিন্তু কেউ এখনো পর্যন্ত নেই, সব কটা কিন্তু রুম ফাঁকা। তখন দিদি বলল ও আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি দিদি কিন্তু ওই কাজের মানে তাড়াহুড়োয়, আর এইদিকে মা বাবা আসবে, তো সেখানে না দিদির মাথা থেকে পুরো উড়ে গেছে বিষয়টা, জামাইবাবু ইঙ্গিতটা কি দিচ্ছে। কিন্তু তুলসী বলছে দিদিভাই আমি কিন্তু তখন বুঝে গেছি। তখন দিদি বলছে ও আচ্ছা আচ্ছা, তাহলে পরে এই এত বড় ফ্ল্যাটে আমরাই রয়েছি? বলছে হ্যাঁ এখন পর্যন্ত আমরাই রয়েছি। তখন দিদি বলছে তো ভালোই তো, এই কথা বলার জন্য তুমি আমাকে ডাকলে? তখন জামাইবাবু বলছে তুমি কি ভুলে গেছো কালকে বাচ্চার কান্নার শব্দটা? দিদি তখন বলছে হ্যাঁ তো, হ্যাঁ গো, তাহলে বাচ্চা কাঁদছিল কোথা থেকে, কোন রুম থেকে? তখন জামাইবাবু বলছেন সেইটাই তো তোমাকে বলার চেষ্টা করছি আমি, তুমি কি বুঝতে পারছো না? এই ফ্ল্যাটে
আমরা 3 জন ছাড়া, আর কেয়ারটেকার ছিল নিচে, আমরা 4 তলার ওপরে, আমরা 3 জন ছাড়া কেউ ছিল না। তাহলে আমাদের পাশের রুম থেকে বাচ্চা কান্নার শব্দ আসবে কোথা দিয়ে? পাশের রুমে তো কোনো বাচ্চা কি কেউ নেই, পুরো তো সব কটা লক করা। তখন দিদি বলছে তার মানে কি গো, কি বিষয়? তখন জামাইবাবু বলছে দেখো আমি নিচে গিয়ে কেয়ারটেকারকে জিজ্ঞেস করি, আচ্ছা দাদা আপনার সাথে কিছু কথা আছে। তখন সে আমাকে একটু হেয়ালি করছিল কথাটা, বলছে এখন তো সময় নেই, একটু পরে কথা বলবো, আপনি কি বাজার যাচ্ছেন? স্যার আপনি ঘুরে আসেন। তখন জামাইবাবু বলে আপনার সাথে কথা বলাটা আগে আমার দরকার, আগে আমার সাথে কথা বলুন। আপনি ডিউটি করছেন তো এখানে, আপনি কবে থেকে ডিউটিতে আছেন? তখন বললো যবে থেকে প্লটিং হচ্ছিল তবে থেকেই আমি এখানে রয়েছি, কেন রড বালি সিমেন্ট পাথর সেগুলো দেখার দায়িত্ব আমার ছিল, এখন ফ্ল্যাটটাও আমি মানে কেয়ারটেকার হিসাবে রয়েছি, আগে দারোয়ান হিসাবে কাজ করছিলাম। বলছে সত্যি করে বলুন তো এই জায়গায় পূর্বে কোনো ভয়ঙ্কর ইতিহাস আছে কি না? কারণ কালকে রাতে 12টা থেকে প্রায় 1টা-1:30টা পর্যন্ত একটা বাচ্চার করুণ সুরে কান্নার শব্দ আমরা পাই। কি ব্যাপার? এটা আপনার থেকে ভালো কেউ জানবে না, আপনি বলুন। সে কেয়ারটেকার তখন জামাইবাবুকে বলে যে দেখুন আসলে কি বলবো, মানে আপনাকে যে আমি কথাগুলো বলছি দয়া করে আপনি এই কথাগুলো কাউকে বলবেন না, কারণ এমনি এই ফ্ল্যাট কিন্তু বুকিং হচ্ছে না, ঠিক আছে? আপনারা তাড়াহুড়ো করে নিয়েছেন, যার জন্য আপনারা যাতে ক্যান্সেল না করে দেন, আপনাদের কিন্তু তাড়াহুড়ো করে ফ্ল্যাটটা তৈরি করে দেয়, কালার টালার করে সব করে দিয়েছে। কারণ এখনও পর্যন্ত কিন্তু এই ফ্ল্যাটের আর্ধেকের বেশি রুমগুলো কিন্তু এখনও মানে পুরো তৈরিই হয়নি, ঠিক আছে? কারোর সিলিং এখনও ফল সিলিং বসানো বাকি আছে, কারোর ওয়ালে কালার করা বাকি আছে, কারোর এখনও পর্যন্ত মার্বেল বসানো বাকি আছে, কিচেন কমপ্লিট হয়নি, এরকম জলের লাইন হয়নি, এরকম আছে। আপনাদের কোনো রকমে করে দেয়, কারণ আপনারা হচ্ছেন এখানে মোহরা বলে না, যেটা গুটি চাল বলে তো একটা মোহরা থাকে, আপনারা কিন্তু সেইটা। ওই জন্য আপনাদের তাড়াতাড়ি করে কিছু টাকা আপনারা যেটা কনসিডার করতে বলেছিলেন করে আপনাদেরকে এখানে প্রথমেই সব কমপ্লিট করে, আপনাদেরও চাপ ছিল, আর যে প্রোমোটার সে আপনাদের করে দেয়, কারণ আপনাদের দেখিয়েই যদি পরবর্তীকালে আরও ফ্ল্যাটের যে রুমগুলো আছে সেগুলো যদি কেউ বুকিং করে, কারণ এখানে কিন্তু বহু মানুষ আসে এরকম ফ্ল্যাট নেওয়ার জন্য, কিন্তু ঘুরে ঘুরে চলে যায়, কেউ কিন্তু নেয় না। তখন জামাইবাবুর মাথায় হাত। তখন জামাইবাবু বলছে যে আমি তখন কি বলবো, আমি তখন বললাম যে না এখানের বিষয়টা আমি জানতে চাই, আমি কাউকে কিছু বলবো না, এইটুকুনি আপনি আমার কাছে বিশ্বাসটা রাখতে পারেন। তখন সেই কেয়ারটেকার বলে যে আসল কথা হচ্ছে যখন এই জমিতে ভিত কাটা হয়, যখন জমিতে মালপত্র এই সব ইট বালি সিমেন্ট এগুলো রাখা হয়, বলছে আমি সেই প্রথম রাত এই ফ্ল্যাটটা তৈরি হতে প্রায় মিনিমাম 1.5 বছরের ওপরে সময় লাগে। 4তলা ফ্ল্যাটটা পুরো প্রোমোটারিং হয়ে মালপত্র রেখে ভিত করে সেই ফ্ল্যাটটা তৈরি করতে পুরো, এখনও কিন্তু পুরো তৈরি হয়নি, প্রায় 1 বছর 1.5 বছর সময় লেগে যায়। আমি যেই দিন প্রথম দারোয়ানি করতে আসি, মানে রাতের বেলা আমি যা যা ফেস করেছি দাদা, আমি শুধু পেটের দায়, আমার পরিবারের মানে অবস্থা খুব একটা ভালো না, আমার যে ছোট মেয়ে তার খুব কঠিন একটা রোগ আছে, তার পেছনে আমার মাস গেলে প্রত্যেক মাসে 5,000 টাকা শুধু ওষুধ আর ইঞ্জেকশন লাগে, মানে সেই কেয়ারটেকারের কথা বলা হচ্ছে। তো তার জন্য আমি কোথায় কাজ পাবো? আমি শিক্ষিত না, আমি পড়াশোনা জানি না, কোনো রকমের নামটা লিখতে পারি। এখানে আমাকে একজন অনেক বলে কয়ে এই প্রোমোটার দাদার কাছে ঢুকিয়ে দেয়। দাদা আমাকে একটা ভালো টাকা মাইনেও দেয়, কারণ সেই প্রোমোটারও জানে যেখানে কি বিষয়। এবার প্রোমোটার বাড়িটা করেছে, প্রোমোটার ফ্ল্যাটটা তৈরি করেছে এই কারণে উনি ভেবেছেন যে যদি লোকজন আসলে পারে বসবাস শুরু হবে, অনেক লোক সংখ্যা বাড়বে, পুজো পার্বণ হবে, লোকের আসা যাওয়া শব্দ, তাতে হয়তো এখানে যে পূর্বে একটা ইতিহাস রয়েছে সেটা হয়তো আস্তে আস্তে জিনিসটা সরে যাবে, যাদের এখানে আত্মা আছে। জামাইবাবুর তো মাথায় হাত,
আমাদের তুলসী বলে দিদি ভাই জামাইবাবু যখন বলছে আমার দিদি মানে একদম মানে কি বলবো ভেঙে পড়েছে। দিদি বলছে এত কষ্ট করে মানে শ্বশুরবাড়ির অশান্তি ভোগ করতে না পেরে এখানে বেরিয়ে আসলাম একটা ফ্ল্যাট কিনে মধ্য কলকাতার মতো এমন একটা জায়গায়, এখানে এরকমভাবে যদি আমরা মানে আটকে পড়ি এবার আমরা কি করব। জামাইবাবুরও মাথায় হাত। জামাইবাবু বলছে দেখো যা হয় হোক, কাউকে কিছু বলো না, যদি দুটো একটা পাশে এরকম মানে আরও ফ্ল্যাটে লোক আসে আস্তে আস্তে হয়তো জিনিসটা বন্ধ হয়ে যাবে। যেটা প্রোমোটারও বলেছে, যেটা কেয়ারটেকারও বলেছে। বললো তোমার মাকে বাবাকে বলো না। তুলসীকেও বলে, তুলসী বলছে দিদিভাই আমাকে বললো শালি এসব কথা কাউকে বলো না, কারণ তোমার মা বাবারও তো বয়স হয়েছে, তোমার মা বাবাও তো এখানে আসবে, যাই হোক সবারই তো বয়স হয়েছে, চিন্তা ভাবনা করবে, দয়া করে তুমি এই কথা বলো না। তুলসী বলছে দিদিভাই জামাইবাবু আমাকে বলে দিলেন, আমি জামাইবাবুকে কথা দিলাম। জামাইবাবু বলল যে দেখো তোমরা দুজনই কথা দাও দিদি বোন, এই কথা আমাদের তিনজন ছাড়া যেন চার কান না হয়। তো সেরকমভাবেই চলতে থাকে। আমার দিদি আমাকে বলল যে বোন তুই এখন বাড়ি যাবি না, তুই আমাদের সাথে থাকবি, ঠিক আছে আমাদের সাথে থাক। কারণ দিদির খুব ভয় লাগতে শুরু করে ওই জিনিসটা জানার পর। এবার তুলসী বলে দিদি ভাই এমন এমন কিছু ঘটনা ঘটতে শুরু করলো আমাদের সাথে, মানে বিশ্বাস করবে না। তুলসী বলছে এই কথা বলার পর আমার মা বাবা আসে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে, সেদিনটা থাকবে করে তারা কি মন চায় রাতের বেলা চলে যায়। এদিকে কিন্তু দিদি জামাইবাবু মাকে বাবাকে জোর করেনি থাকার জন্য, কারণ থাকলে পরে তো ওনারাও কান্নার শব্দ শুনবে, যেই কারণে মা বাবা আসে রাত করে বাড়ি চলে যায়। যে তুমি জামাইবাবুর গাড়ি আছে, জামাইবাবু মা বাবাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসেন। এবার কথা হচ্ছে পরের দিন আমার মানে জামাইবাবু চলে যান অফিসে, উনি ওনার মতো ডিউটিতে। আমি আর দিদি রয়েছি। আমরা সব সময় লক করে ঘরের মধ্যেই থাকতাম। আমাদের দুখানা বেডরুম ছিল, একটা ছিল ডাইনিং স্পেস, একটা ছিল বড় বড় ওপেন কিচেন, আর একটা ছিল ওয়াশরুম। ওয়াশরুমটাও বড়, আর হ্যাঁ অ্যাটাচ ব্যালকনি ছিল। ব্যালকনিটাও বেশ ভালো বড়, অনেকটা জায়গা আছে। আমাদের তুলসী বলছে দিদিভাই আমরা বাড়ি থেকে না ওই মানে ফ্ল্যাটের রুম থেকে আমরা বেরোতাম না, এই ফ্ল্যাটের মধ্যেই সারাক্ষণ আমরা থাকতাম, যতক্ষণ জামাইবাবু না আসতো ততক্ষণ থাকতাম। কিন্তু বলছে 3-4 দিন পর একদিন দুপুরবেলা দিদি আমি টিভি দেখছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, টিভি দেখছি দুপুরবেলা শুয়ে বেডরুমে, হঠাৎ করে দিদির ফ্ল্যাটের যে বেলটা রয়েছে ডোরবেল বাজলো। ডোরবেলটা বাজতেই দিদি বলল যে কে রে এই ভর দুপুরে কে আসলো। আমি বললাম জামাইবাবু আসেনি তো। দিদি বললো না না, তো জামাইবাবু আসলে আমাকে ফোন করে দিত। ভালো কথা, তো জামাইবাবু তো আসেনি। দিদি বলল হট করে গিয়ে গেটটা খুলবি না, আগে সাড়া নিবি তারপর খুলবি। তো আমি গেলাম, দিদি টিভি দেখছে, আমি গিয়ে বললাম কে আছেন বাইরে, কোনো শব্দ নেই। তো আবার একবার তুলসী সাড়া নেয় যে কে আছেন বাইরে, বেল বাজালেন, কোনো শব্দ নেই। সাথে সাথে তুলসী দিদিকে এসে বলে দিদি ওখানে তো কেউ নেই, বেল বাজালো কিন্তু আমি তো সাথে সাথে গেলাম, কোনো সাড়া পেলাম না। তখন দিদি বলল ও ছাড়, হয়তো কেউ হবে ফ্ল্যাট দেখতে এসছে, তখন তো ফ্ল্যাট মানে বিক্রি করার জন্য প্রোমোটার উঠে পড়ে লেগেছে। এবার আমাদের দেখিয়ে দেখিয়ে পার্টি প্রত্যেক দিন 3-4টে করে পার্টি আসে, এবার কথা হয়, সবই শোনা যায়, ফাঁকা তো পাশের যে মানে রুমগুলো রয়েছে ফ্ল্যাটের ফাঁকা, কথা বললে সেগুলো শোনা যায়, ব্যালকনি দিয়ে ঘুরে আওয়াজটা আসে। এরকম করে সেদিন কিন্তু কোনো সাড়া শব্দ পাইনি। বলছে ঠিক পরের দিনকে রাতের বেলা তো ওই কান্নার শব্দ প্রত্যেক দিন চলেই, ওটা কন্টিনিউ হয়। বলছে পরের দিনকে সেম, পরের দিনকেও বলছে ঠিক দুপুরবেলা এক টাইম, তখন 3:15 বেলটা কেউ বাঁচালো, কেউ বেল বাজিয়েছে। তখন দিদি বলল যে তুই থাক আমি গিয়ে দেখছি, তোকে খুলতে হবে না। দিদি গিয়ে বলে কে কে বেল বাজাচ্ছেন, কে আছেন গেটে,
কোনো সারা শব্দ নেই। তখন দিদি জামাইবাবুকে ফোন করে বলছে দেখো এরকম কে জানি না, তোমাকে বলা হয়নি কালকেও দুপুরবেলা একই টাইমে বেল বাজাচ্ছিল, ডোরবেল, এখনও ডোরবেল কেউ বাজালো কিন্তু কেউ সারা শব্দ দিচ্ছে না। জামাইবাবু বলল দরজাটা খুলবে না, আমি আজকে যাই, বাড়ি ফিরি সন্ধ্যাবেলা, কেয়ারটেকার তো সব সময় থাকে, করলে এগুলো কেয়ারটেকার করছে, কেয়ারটেকারকে গিয়ে জিজ্ঞেস করব। আচ্ছা, আমরা চুপচাপ রয়ে গেলাম। জামাইবাবু বাড়ি ফিরলেন ওই 7:45টার দিকে। জামাইবাবু এসে বলল যে দরজা খোলো, আগে সাড়া দিয়ে তারপর বেল বাজায়। দিদি খোলে। তখন দিদি বলল কি ব্যাপার বলো তো, দুদিন ধরে দুপুরবেলা এরকম কে করছে, বেল বাজাচ্ছে, শব্দ বদমাইশি করে নাকি কেউ? তখন কেয়ারটেকারের কথা শুনে এসে জামাইবাবু বলল না, এরকম এখন এখানে হবে, এরকম নানা রকম ঘটনা ঘটবে। কেয়ারটেকার বলেছে যে আমি নিচেই ছিলাম, কেউ আসেনি, আর দূর দূরান্ত পর্যন্ত লোকবসতিই তো নেই, লোকজন আশেপাশে থাকলে তো কেউ উঠে করবে, কেয়ারটেকার তো একমাত্র নিচে উনিই থাকেন, ওখানে আর কেউ নেই, ওনার একটা ঘর আছে, রাতে শোয়, সারাদিন বসে থাকে ওই গেটের সামনে। এবার কি ব্যাপার, এই নিয়ে চলল আর একটা ভয়ের কাণ্ড, যে রাতের বেলা তো বাচ্চার কান্না শুনছি, এইদিকে দুপুরবেলাও বেল বাজছে, একবার করেই বেল বাজায় 3:15, প্রত্যেক দিন দুপুরে, প্রত্যেক দিন। দিদি একদিন আমাকে বলল মাসখানেক পর, আমি তখনও দিদির বাড়ি, তুলসী বলছে, দিদি বলল আজকে না সাড়া দেবো না, ঠিক 3:15 এই মাসখানেক ধরে তো একই সময় আওয়াজটা হয়, আজকে 3:10 আমি ঠিক গেটের সামনে দাঁড়িয়ে থাকবো, আর তুইও আমার সাথে থাকবি, দেখবো অ্যাকচুয়ালিও যে কি। দিদি কিন্তু খুব ভীতু, কিন্তু দিদির না প্রত্যেক দিন ওই এক জিনিস হতে হতে দিদির একটা সাহস এসে গেছে মনে, যে কে করে এরকম শব্দ, আজকে উদ্ঘাটন করব সত্যিটা কি, আদৌ কোনো মানুষ করে না কোনো অশরীরী উৎপাত করে। দিদি আর আমি ঠিক 3:11 আমরা দুজন চুপ করে গেটের সামনে দাঁড়িয়ে আছি। ঠিক 4 মিনিট পর ডোরবেলটা বাজলো। দিদির সাথে সাথে খুলে আমাকে নিয়ে হাত ধরে বাইরে বেরোয়। বিশ্বাস করবে না এমন জিনিস আমরা দেখলাম, বলছে দুদিকে কিচ্ছু নেই, পাশে পাশে তো রুমগুলো, আর একদম সামনে দিয়ে তো একটা করিডর মতো করা, কেউ নেই। সেকেন্ডের মধ্যে, মানে ওই আমরা বেরিয়েছি জাস্ট সেকেন্ডের মধ্যে, ওই সময় কোনো মানুষ তার শরীর নিয়ে কোনো জায়গায় ছুটে যাবার মতো, লোকানোর মতো কোনো স্পেস ওখানে নেই। ওই জিনিসটা কে করলো, আমরা কিন্তু যখন দেখছি যে কেউ নেই, তখন আমাদের তুলসী বলে দিদি ভাই আমরা দেখলাম যে সোজা যে করিডরটা গিয়ে এরকম জাস্ট একটা টার্নিং নিয়েছে, ওইখানটা আমরা দেখলাম কালো একটা ছায়া জাস্ট ঘুরে গেল, কিন্তু এতটা যে কালো ছায়াটা গেছে সেটা আমরা দেখিনি। আমরা কিন্তু ওই দিকে তাকিয়েছি, আমাদের পেছন দিকেও তাকিয়েছি, কিন্তু যখন টার্নিংটা নিল তখন দেখলাম একটা কালো ধোঁয়া মতো, কালো একটা ধোঁয়া। কিরকম ধোঁয়া আমি বলি, বলছে যদি তুমি কাঠ কয়লা একটা জায়গায় ধরো উনুন ধরিয়েছো, উনুনে যখন কালো একটা আঁচ ধোঁয়া ওঠে, ঠিক সেই রকম একটা ধোঁয়া ওখান থেকে ঘুরে চলে গেল। এইটা যখন দিদি দেখে, দিদি তখন জামাইবাবুকে সাথে সাথে এসে পুরো ঘটনাটা বলে আমি এখানে থাকবো না। দিদি কোনো মতে ওখানে থাকবে না, জামাইবাবু ফোনেই বোঝালো যে ওরকম করো না, দেখো দুটো একটা লোক আসলে ঠিক হয়ে যাবে, কেউ তো আসেই না, মাসখানিকের ওপরে হয়ে গেছে, কেউ ফ্ল্যাটে আসে না, শুধু ওই আমরা 4 তলায় একটা রুম আমরা নিয়েছি, সেখানেই আমরা রয়েছি, কেউই আসে না। তারপর যেরম করে হোক আমার দিদি আমাকে নিয়ে, জামাইবাবু বললো চলো গাড়ি নিয়ে আমি তোমাদের বাড়ি থেকে আসা যাওয়া করব, আমাদের বাড়িতেও যেতে পারবো না, কোনো অশান্তি ঝামেলার জন্য শ্বশুর বাড়ি দিয়ে চলে আসো, ওখানে তো যাবে না। জামাইবাবু আমাদের বাড়ি দিয়ে থেকে প্রত্যেক দিন যাওয়া আসা করতো গাড়ি নিয়ে, কাজে অফিসে যেত আবার আসতো। মা বাবা বললো কি ব্যাপার, তখন মা বাবাকে সত্যি কথাটা বলে দেওয়া হলো। জামাইবাবু বললো বলে দাও, আর কি করবে, এখানে তো লোকানোর কোনো ব্যাপার নেই, ফ্ল্যাট ছেড়ে যদি আমি শ্বশুর বাড়িতে পড়ে থাকি তো মেয়ের মা বাবার সন্দেহ হবে, জিজ্ঞেস করতেই পারে। তারপর সব সত্যটা বলা হলো। তখন আমার মা বলল যে বোকা, তোরা যদি এরকম জিনিস ফেস করছিস, তাহলে ওখানে পড়ে আছিস যখন, তাহলে পরে কোনো জায়গায় গিয়ে কোনো
মানে তান্ত্রিকের কাছে যা, গিয়ে দেখা বা কোনো অ্যাস্ট্রোলজারকে দেখা, তখন জামাইবাবু অ্যাকচুয়ালি এসব বিশ্বাস করে না, দিদিও করে না, আর আমরা তো করিই না, কারণ আমরা পুজো পার্বণ ঠাকুর দেবতা নিয়ে থাকি। তো দিদি তখন বলল যে আমার এইসবে বিশ্বাস নেই, জামাইবাবুও বলল আমার এইসবে বিশ্বাস নেই। তো মা বলল দেখ, বিশ্বাস না থাকলেও একবার চেষ্টা করে দেখতেই তো পারিস। তারপর খোঁজ 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 করে একজন মানে ওঝাকে নিয়ে আসা হয়। সে হচ্ছে একজন সাঁওতাল ওঝা, সাঁইথিয়ায় তার বাড়ি। সাঁইথিয়া থেকে তাকে নিয়ে আসা হলো সেই ফ্ল্যাটে। ফ্ল্যাটটা যখন তিনি দেখেন, বলল এই ফ্ল্যাটে কেউই বাস করতে পারবে না, এখানে অনেক রকম পূর্বে ইতিহাস আছে, এই জমির নিচে অনেক ডেড বডি পোতা আছে, অনেক কঙ্কাল বেরিয়েছেও। আর যখন এই কথাটা বলে তখন আমার ভূতের বাড়ির কথা মনে পড়ছিল, কারণ আমার ভূতের বাড়িতেও এরকম অনেক হাড় বেরিয়েছিল যখন ভিত কাটা হচ্ছিল। তো আমাদের তুলসী বলে দিদিভাই, ওই ফ্ল্যাটে আমরা যখন একদম সবাই মানে প্রিপারেশন হয়ে গেলাম, ছেড়ে দেবো, ওই ফ্ল্যাটে থাকবো না, আমরা চেষ্টা করছিলাম যে ভাড়া দিয়ে দেওয়ার। তো ভাড়া আর দিইনি, ফ্ল্যাটটা বন্ধ করা পড়েছিল। তারপর আস্তে আস্তে ওই ফ্ল্যাটে আরও লোক আশেপাশে যখন ঢোকে রুমগুলোয়, আমরা পুনরায় আবার যাই ওখানে বাস করার জন্য। তুলসী বলছে দিদি জামাইবাবু আবারও যায়, কিন্তু 4 তলায় কেউ নেয়নি। 4 তলায় যে ফ্ল্যাট ছিল ওখানে শুধু দিদি জামাইবাবুই ছিল। 1 তলা, 2 তলা, 3 তলায় যারা ছিল তারা এখনও আছে। 4 তলায় জানি না কেন, আমরা প্রথম গেছি বলে ওদের এত আক্রোশ ছিল কি না, কারণ আমরা পরে যে জ্যোতিষী তান্ত্রিক করেছিলাম তারা বলল যে ওখানে যখন আরও সবাই রয়েছে তোমরা থাকতে পারছো না, তার মানে তোমরা প্রথম ওই ফ্ল্যাটে গেছো বলে তাদের তোমাদের উপরে এত একটা আক্রোশ হয়ে গেছে, তোমাদের ওরা থাকতে দেবে না। ওই আত্মারা ভেবেছে যে এরাই হচ্ছে সব কিছু, এরাই আমাদের এই থাকার বাসস্থান নষ্ট করেছে। দিদি জামাইবাবু এখন অন্য জায়গায় ফ্ল্যাট কিনে রয়েছে, আর ওই ফ্ল্যাট এখনো পর্যন্ত তালা মারা অবস্থায় পড়ে রয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের তুলসী দাস বোন হালিশহর থেকে ঘটনাটা পাঠিয়েছিল, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ঘটনাটা একদম বাস্তব, এরকম ঘটনা আমার কাছে 3-4টে এসছে, 3-4টে। এটা তো ফ্ল্যাটের, আমার কাছে বাড়ির এসছে, পুরনো বাড়ি কেনার পর এরকম অবস্থা হচ্ছে। আসবো খুব তাড়াতাড়ি সেই ঘটনা নিয়ে, রাতে 10:30টায় যে আমাদের ঘটনা আসছে, একদম কেউ মিস করো না। আর কালকে পায়ের নুপুরের শব্দ তোমরা অনেকেই শুনেছো, আমি সত্যি ধন্য যে তোমাদের হয়তো অতৃপ্ত আত্মা আমি এখানে দেখাতে না পারলেও আগে যদিও শ্যাডো আমি দেখিয়েছিলাম, অনেকে দেখেছিলে। আর কালকে যে অনেকেই বলেছো যে দিদি নুপুরের শব্দ শোনা গেছে, প্রথমে 2বার আস্তে ছুমছুম হয়েছে, তৃতীয়বার কিন্তু শব্দটা জোরে হয়েছে, মানে সে কিন্তু একদম আমার কাছে ছিল, আমি দেয়ালের এপারে, সে দেয়ালের ওপারে। আর ওই সময় আমি ক্যামেরাটা কিন্তু অফ করে ওখান থেকে ছুটে আমি ঘরে চলে আসি। তো চলো এবার আমি কমেন্ট পড়ি। তো চলো প্রিয় দর্শক বন্ধুরা, প্রথমে আমাদের পিয়ালি ভারদ্বাজ কমেন্ট করেছে, আমি শুধু নামই পড়ছি, ঠিক আছে। অরূপ ভট্টাচার্যা, তারপর কমেন্ট করেছো সুজাতা দাস, আবারও সুজাতা দাস দি ভাই কমেন্ট করেছো, শিল্পী দি, আব্দুল হক ভাই কমেন্ট করেছো, সোমা দাস পরিবার থেকে, গার্গী সুর, প্রশান্ত রয়, জলি নন্দী দিদি ভাই, পূজা ইয়াদব, উমা ঘোষ, অরূপ ভট্টাচার্যা, মিম, তারপর হচ্ছে মন্টু দা, তারপরে আমাদের তনু নন্দী কমেন্ট করে বনু, তারপরে হচ্ছে পিঙ্কি সাহা, তারপর মঞ্জুষা নন্দী দিদি ভাই, কিষাণু মান্না, তারপরে রূপা দে, তারপরে জল্পনা মজুমদার দি ভাই, তারপরে হচ্ছে সোনার সুবীর, তারপরে পিঙ্কি খাতুন, টিনা আচারিয়া, রয়্যাল গেমিং, আচ্ছা আবারও আমাদের মিম কমেন্ট করে, তারপর হচ্ছে তমাল মণ্ডল, আচ্ছা দেবস্মিতা চক্রবর্তী, রেখা অধিকারী দিদিভাই, সেরিনা উদ্দিন, তারপরে দেবশ্রী কর, তারপরে সঙ্গীতা দিদিভাই,
আমাদের পিয়ালি ভারদ্বাজ আবারও কমেন্ট করেছো, আশা মণ্ডল 2 ভাই কমেন্ট করেছো, রিনা সিনহা তুমিও কমেন্ট করেছো, সুমনা রয় কমেন্ট করেছো বনু, সুদীপ্ত ব্যানার্জি, মঞ্জুষা নন্দী 2 ভাই, পিন্টু ঘোষ, শ্বেতা বিশ্বাস 2 ভাই তুমিও কমেন্ট করেছো, শ্বেতা বিশ্বাস 2 ভাই আবারও আমাকে হার্ট পাঠিয়েছো, চন্দনা চক্রবর্তী, মৌ চক্রবর্তী, লাকি রানী পাইপ বাইক তুমি কমেন্ট করেছো, জাসমিন ফ্লাওয়ার আমাদের দিদি ভাই যিনি এখন কাশ্মীরের পোস্টিং রয়েছেন, উনি আর্মিতে সার্ভিস করেন, তো ওখানে তুষার বৃষ্টি হচ্ছে সেটা জানান, আর কাশ্মীর থেকে বসে দিদিভাই আমার ঘটনা শোনেন যখন উনি ব্যস্ত টাইমের মধ্যে একটু সময় বের করতে পারেন, এইটা অনেক বড় আমাদের প্রাপ্তি। আচ্ছা, রেখা অধিকারী দিদিভাই আবার কমেন্ট করেছেন। আচ্ছা, তারপরে কমেন্ট করেছেন তনু নন্দী বনু, দুটো পরপর, আবার মিতালি ভট্টাচার্যা কমেন্ট করেছেন, তারপরে কমেন্ট করেছেন নাসিম আক্তার, আচ্ছা দা ভাই, মঞ্জুষা নন্দী আবারও কমেন্ট করেছেন। আচ্ছা, মনিকা চক্রবর্তী কমেন্ট করেছে, আমার মনে হয় ওটা মানসিক চাপের জন্য হয়েছিল, আর মাস্টার মশাই কি জিন বিশেষজ্ঞ? এখানে জিন বিশেষজ্ঞ তুমি কোথায় দেখলে জানি না মনিকা, একটুখানি পজিটিভ ভাবো, জীবনে খুব উন্নতি করতে পারবে, সব কিছু নেগেটিভ নিও না, কারণ তুমি আমাকে নেগেটিভ কমেন্টই করো, পজিটিভ কমেন্ট করো না বোন, সবসময় ভালো ভাবো, জীবনে তোমার ভালো হবে, যেখানে সবাই সহমত সেখানে তুমি কেন উল্টো উল্টো কমেন্ট করো আমি বুঝি না। আচ্ছা, প্যান্থার গেমিং ওয়াইডি, নেহা মাইতি, রিনা সিনহা, বাহ রিনা সিনহা দিভাই আমাকে হিন্দিতে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো। আচ্ছা, মঞ্জুষা নন্দী আবারও কমেন্ট করেছো, স্বপ্না হালদার, শ্বেতা বিশ্বাস দিদিভাই, শ্বেতা বিশ্বাস দিদিভাই অনেকগুলো কমেন্ট করেছো, মাইক্রোফোনে কি সোয়েটার পরিয়ে দাও, হ্যাঁ প্রিন্স বলেছে, প্রিন্স বাবার ওই কথাটায় আমি যে কতক্ষণ হেসেছি, হ্যাঁ কি বলবো সোনা বোন, হ্যাঁ ঠিকই বলেছো, অ্যাকচুয়ালিও ওই আমাকে বললো মা এটা তো আমাদের যখন কেনা হয়েছিল এটা তো আমরা পেয়েছিলাম, মানে এটা দিয়েছিল যারা ওই লাইটটা শো করতে চায় করবে, আর এইটা থাকবে থাকবে, তো বললো ঠান্ডা পড়েছে মা, ওরও ঠান্ডা লাগে মাথাটায়, ওকে একটা টুপি পরিয়ে দাও, তো ওই জন্য পরিয়ে দিয়েছি। আচ্ছা, নোয়ান ভাই, তারপরে শোভদেব পাঞ্চাল, তারপর কমেন্ট করেছে স্বপ্না বাজাল দিদিভাই, সুপর্ণা দি, তারপরে চন্দনা চক্রবর্তী, হ্যাঁ দি ভাই আমাকে অনেকগুলো দেখো, সবাই আমাকে রেড হার্ট দিয়েছো, তোমাদের অসংখ্য ভালোবাসা। আজকে আসবো, দেখা হবে কিন্তু আগামীকাল ঠিক দুপুর 2টোয়। আজকের মতো টাটা, গুড নাইট।